নিউজ 18 প্রাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো, জেলায় তালিকা মেলানোর কাজ একেবারে শেষের পথে। 2002 সালের সঙ্গে বর্তমান তালিকার মিল খুঁজতে জেলায় জেলায় ম্যাপিং এর কাজ। সবচেয়ে বেশি মিল পূর্ব মেদিনীপুর জেলায়। আরো ডিটেলে জেনে নিই, কথা বলবো প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই দুটি জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলিতে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মিল কি রয়েছে সেই কাজ শেষ করা হচ্ছে, যাকে নির্বাচন কমিশনের ভাষায় ম্যাপিং বলা হয়। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হওয়ার আগেই এই ম্যাপিংয়ের কাজ শুরু করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে। বিহারেও ঠিক একইভাবেই ম্যাপিং হয়েছিল। বিহারে ম্যাপিং যখন হয়েছিল তখন দেখা গেছিল 70%-রও বেশি ভোটার তালিকায় মিল ছিল, কিন্তু আমাদের রাজ্যে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা বাদ দিয়ে রাজ্যের যে বাকি জেলাগুলি রয়েছে গড়ে 52% ভোটার তালিকার নামের মিল রয়েছে। অর্থাৎ 2002 সালের সাথে বর্তমানের ভোটার তালিকার মিল রয়েছে প্রায় 52%। এবং সেক্ষেত্রে কমিশনের আধিকারিকরা বলছেন জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার পরিসংখ্যান চলে এলে আরও 2% বাড়বে, অর্থাৎ গড়ে এ রাজ্যে 54% মিল পাওয়া যাবে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার। এবার যেটা দেখা যাচ্ছে, এই ম্যাপিংয়ের কাজ শেষে সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে সেই সীমান্তবর্তী জেলাগুলিতে ম্যাপিংয়ের কাজের শেষে অনেকটাই কম রয়েছে। অর্থাৎ 2002 সালে ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার নামের মিল অনেকটাই কম রয়েছে। উত্তর 24 পরগনা জেলায় প্রায় 42% কাছাকাছি নামের মিল পাওয়া যাচ্ছে। অন্যদিকে আবার পশ্চিম বর্ধমান জেলা, যেটা জানো তুমি সীমান্তবর্তী জেলা ঝাড়খণ্ডের সঙ্গে, এই সীমান্তবর্তী জেলা পশ্চিম বর্ধমান, সেখানেও রয়েছে প্রায় 40% কাছাকাছি। কোচবিহার জেলা, সেখানে রয়েছে প্রায় 46% কাছাকাছি। একাধিক জেলায় দেখা যাচ্ছে যে 40%, কোনো কোনো জেলায় 50%-এর কাছাকাছি, কোনো কোনো জেলায় 60%-এর কাছাকাছি। সব থেকে বেশি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়, সেখানে 68%-রও বেশি মিল রয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে জলপাইগুড়ি ও দার্জিলিং জেলা, এই দুটি জেলায় যেহেতু প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল সেই কারণে এই দুটি জেলাকে আরও 5 দিন সময়সীমা দেওয়া হয়েছে, যে 5 দিনের মধ্যে তারা ম্যাপিংয়ের কাজ শেষ করে রিপোর্ট পাঠাবে। বাকি জেলাগুলিতে ম্যাপিংয়ের কাজ একদম শেষ। আজকে জাতীয় নির্বাচন কমিশনের যে বৈঠক চলছে সেই বৈঠকেই এই তথ্য তুলে ধরা হতে পারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জাতীয় নির্বাচন কমিশনের সামনে। ওকে, এসআইআর চর্চার মাঝে ফের কমিশনের বৈঠক। আজ ফের দিল্লিতে কমিশনের বৈঠকে সব রাজ্যের সিইও কে তলব কমিশনের। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, এই বৈঠকের আলোচ্য বিষয়গুলো কি কি? এই বৈঠকের মূল বিষয়বস্তুই কিন্তু এসআইআর এর প্রিপারেশন কতটা হয়েছে সেটা জানা। ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গিয়েছে দ্বারকার কাছে, দিল্লির দ্বারকার কাছে জাতীয় নির্বাচন কমিশনের যে ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সেই ট্রেনিং ইনস্টিটিউটে এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং সেখানে মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও যে নির্বাচন কমিশনাররা রয়েছেন তারা বিভিন্ন রাজ্যের থেকে তারা জানতে চাইবেন যে এসআইআর এর প্রস্তুতি তারা কোন রাজ্য কতটা করেছে বা কতটা বাকি রয়েছে তাদের সেই কাজ শেষ করতে। এবং সেটা জানার পরেই কিন্তু আমরা যেটা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি, এই দুদিনের যে বৈঠক তার যা নির্যাস, সেই নির্যাস নিয়েই কিন্তু এসআইআর করার ব্যাপারে যে দিনক্ষণ চূড়ান্ত করার সেই সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ, এসআইআর বিরোধিতায় তৃণমূলের সমাবেশ নভেম্বরের 2nd বা 3rd উইকে এই সমাবেশ হবে। এসআইআর নিয়ে নেতা কর্মীদের টিএমসির বার্তা, এসআইআর বিরোধিতায় কি দিক নির্দেশ মিলবে এই সমাবেশ থেকে জানাবেন প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একাধিক নেতার পরিষ্কার বক্তব্য যে তারা 250-র মতো আসন তারা বিধানসভা নির্বাচনে পাবেন। একই সঙ্গে তাদের বক্তব্য, এসআইআর এর নাম করে যদি কোনোভাবে বৈধ ভোটারদেরকে বাদ দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে তারা যে আন্দোলন করবেন সেই আন্দোলনকে দিল্লি পর্যন্ত তারা নিয়ে যাবেন। এই আবহের মধ্যেই এসআইআর নিয়ে একটা সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেখানে তাদের দলের সমস্ত স্তরের নেতা কর্মীদের কাছে পৌঁছে দিতে চায় যে এসআইআর এর মতো বিষয় হলে সে ধরনের কি ভূমিকা পালন করবেন
করবেন তাদের কর্মীরা। ইতিমধ্যে বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগ তারা সেরেছেন, ব্লকে ব্লকে তাদের যে বেশ কিছু রদবদল তা হতেও শুরু করে দিয়েছে। এবার এসআইআর ক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্র কি করতে চাইছে এবং বিশেষ করে তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি কি করতে চাইছে সেই বিষয়ে দলের নেতা কর্মীরা কি ধরনের ভূমিকা পালন করবেন সেটাই হচ্ছে সমাবেশে থাকবে। নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কলকাতার শহীদ মিনারে সমাবেশ হওয়ার কথা। ওকে, ওদের বৈঠক করুক, কিন্তু ওই বসেই থাকতে হবে, উঠতে পারবে না। এই রাজ্যে ওঠার মতন শক্তি ওদের নেইও, হবেও না, কারণ বাংলার মানুষ দেখে নিয়েছেন। সিএএ করে কিচ্ছু হয়নি তো, 19-এও চেয়েছিল, 24-এও চেয়েছিল, হয়েছে কি? হয়নি। এসআইআর না হলে পশ্চিমবঙ্গে ভোট হবে না বলে বিজেপির দাবি। বিহারেও তৃণমূল বিরোধিতা করেছিল, কিছু হয়নি, এখানেও। ছেড়ে দিন না, ওরা বলুক, বাংলার মানুষের যেটা করার সেটাই করবে। সিএ বৈঠকে বঙ্গ বিজেপি, সল্টলেকে বিজেপি অফিসে বৈঠকে রয়েছেন বিএল সন্তোষ, সুনীল বনসল। রাজ্য কমিটি নিয়েও এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, আলোচনা হবে সংগঠন মজবুত করার বিষয়। বিধানসভা নির্বাচনের আগে সিএ বৈঠকে বঙ্গ বিজেপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় কোথায় সিএ শিবির হবে, আজ বৈঠকে বিএল সন্তোষ, সুনীল বনসলরা কি বার্তা দেন সেদিকেই নজর। আইনের বেড়াজালে মানসিক ভারসাম্যহীন, ভারতে এসে আটক বাংলাদেশের সাতক্ষীরার যুবক। বসিরহাটের স্বরূপনগরে মানসিক ভারসাম্যহীন যুবক। স্বেচ্ছাসেবী সংগঠনের দেখভালে মমিনুর রহমান সোশ্যাল মিডিয়ায় যুবকের ছবি, কাহিনী পোস্ট। ভাইরাল পোস্ট দেখে ছেলের খোঁজ বাবা মায়ের। কথা বলবো অনুপম, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, দেখো, এই যে স্বরূপনগরের বিতারি সীমান্তে মমিনুর গাজী বলে এক বাংলাদেশি যুবক 2017 সালে যখন তার 12 বছর বয়স, সে তখন কিছু বৈধ কাগজপত্র নিয়ে সীমান্ত পার হয়ে ভারতে ঢোকে এবং বিতারি এলাকায় সে যেহেতু মানসিক ভারসাম্যহীন, সে এলাকায় উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করতে থাকে এবং এলাকার মানুষ বেশ কয়েকদিন ধরে কিন্তু তাকে দেখে, কিন্তু সে না খাওয়া না দাওয়াভাবে ঘোরাফেরা করতে থাকে। তখন এলাকার বেশ কয়েকজন যুবক তাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব রকম তাকে ব্যবস্থা করে এবং 8 বছর ধরে কিন্তু এইভাবে চলছিল। হঠাৎই কয়েকদিন আগে এলাকার এক যুবক তার ছবি নিয়ে, তার কাহিনী নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং সেই সোশ্যাল মিডিয়ার পোস্ট বাংলাদেশের আশাশুনি গ্রামে তার যে বাড়ি, তার বাবা মা দেখতে পায় এবং তখনই সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিল সেই যুবকের সঙ্গে তার বাবা মা বাংলাদেশ থেকে যোগাযোগ করে এবং তারপরেই তার বৈধ কাগজপত্র সেই যুবককে মেল মারফত পাঠায় এবং এলাকার মানুষ সেই কাগজপত্র, বৈধ কাগজপত্র এবং স্বরূপনগর থানায় জমা দিয়েছে, এখানকার বিএসএফকে জমা দিয়েছে এবং ইতিমধ্যেই স্বরূপনগর থানা এবং বিএসএফের তৎপরতায় কিন্তু বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, যাতে খুব দ্রুত এই মমিনুর রহমানকে বাংলাদেশে তার বাবা মার সঙ্গে কাছে পাঠিয়ে দেওয়া যায়। তার বাবা মাও কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছেলের সঙ্গে কথা বলেছে এবং তার বাবা মা বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে ভারতের কাছে আর্জি করেছে যাতে তাদের ছেলেকে বাংলাদেশে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিভাবে জানতে পারলেন, কিভাবে আপনার ছেলে? ফেসবুকে পেয়েছিলাম ওর ফটোটা। কত বছর আগে হারিয়ে গিয়েছিল? 8 বছর আগে আমার ছেলে মিটিং ডায়েরি করা আছে, 8 বছর আগে। আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। আপনার এটা কি আপনারই ছেলে? এটা প্রকৃত জানেন তো? হ্যাঁ, এটা আমারই ছেলে। ওর নাম কি? আপনার ছেলের নাম কি? মমিন। আমার দাবি ভারত সরকারের কাছে আমার ছেলেটা আমার কাছে ফিরে দেওয়ার জন্য সেই ব্যবস্থা যেন সরকার থেকে করে। আমি একটা ফানি ভিডিও করি, পোস্ট করার পরে তখনই ওনারা কমেন্ট করে আমার কাছে যে এরকম ওই ছেলেটা আমাদের পরিচিত লাগছে, এই ছেলেটার পরিচয়টা আপনারা একটু বলবেন। ওরা অ্যাড করে দিয়েছিল, ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি, ওদের মিমো নাম্বারটা আমার সব দিয়ে দিয়েছিল। আর আমি ইমিডিয়েটলি তো আমাদের ওহিদুল্লাহ গাজী ওনার সাথে যোগাযোগ করি যে আমাকে এরকম একটা কমেন্ট করেছে। ও আমার কমেন্টটা পড়িয়ে ওখান থেকে ইমো কিংবা ওদের ফোন নাম্বারটা নিয়ে যোগাযোগটা করে ওনাদের সাথে। 2016-17 নাগাদ এর যখন 12 বছর বয়স ছিল, এ তখন হঠাৎ তারালি হাকিমপুর এই সংলগ্ন এরিয়ায় ঘোরাফেরা করে। আমরা কিছু মানুষ একে জিজ্ঞাসা করি, কিন্তু কোনো কথাবার্তা বলতে পারে না। এইভাবে দীর্ঘ 8 বছর এখানে ও আমাদের মাঝেই আছে। প্রশাসনিক নিয়ম কানুন অনুযায়ী একে বাংলাদেশে ফেরত দেওয়া যায়, বাবা মায়ের কাছে ফেরত দেওয়া যায়, সেই চেষ্টা আমরা এই 3-4 দিন ধরে করে যাচ্ছি।